নমস্কার, আগমনীর আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জানব যে শুধু কি জলবায়ুর পরিবর্তন বা আরেকটু চেনা শব্দে বলতে গেলে বিশ্ব উষ্ণায়ন বা এই যে নানা রকম দূষণ, এই সমস্ত বিষয়ের জন্যই কি কেবলমাত্র আমরা পরিবেশকে রক্ষা করা বা যত্ন করার কথা ভাবব, নাকি আরও কিছু জিনিস যেগুলো আমাদের জীবনকে একেবারে নাড়িয়ে দিতে পারে, সেই সমস্ত জিনিসের জন্য আমরা পরিবেশকে রক্ষা করব? এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি। অর্থ না থাকলে আমাদের একটিও দিন চলবে না। অর্থাৎ অর্থ ছাড়া সমস্ত কিছুই কিন্তু অনর্থ। সুতরাং আমাদের যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো আছে, বা একদম চেনা শব্দে বলতে পারি পরিবেশ বলতে আমরা যাকে বুঝি, সেইগুলো কিন্তু সমস্তভাবেই একেবারে আমাদের অর্থনৈতিক অবস্থাকে কিন্তু নাড়িয়ে দিতে পারে, বা আমাদের অর্থনৈতিক অবস্থাকে কিন্তু একইভাবে স্টেবল করতে পারে। সেটা কিভাবে না, সেটা একটু বিশদে বলা যাক। যেমন আমরা যে সমস্ত জিনিস তৈরি করি, অর্থাৎ কলকারখানায় যে সমস্ত জিনিস তৈরি হয়, সেগুলোর কাঁচামাল বা র মেটেরিয়াল থেকে শুরু করে এনার্জি অবধি, যে এনার্জিটা ব্যবহার করা হয়, সেই এনার্জি অবধি সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের ন্যাচারাল রিসোর্স অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ওপর ডিপেন্ড করতে হয়। এছাড়া কি? এছাড়া হচ্ছে যে আমাদের সার্বিক সুস্থতা, এমনকি একটা গুরুত্বপূর্ণ তথ্য এক্ষেত্রে আপনাদের জন্য শেয়ার করি। আমাদের দেশ যে এক্সপোর্ট করে অর্থাৎ রপ্তানি করে, সেটার কত অংশ জানেন রিসোর্স থেকে হয়? শুনলে কিন্তু একটু চমকে যেতে হবে, কত কত ডলার। আমাদের দেশ সবচেয়ে বেশি যেটা এক্সপোর্ট করে বা রপ্তানি করে, সেটা হলো হিরে, গয়না এবং পেট্রোলিয়াম। এবার আসি গয়না। হিরে তো আপনারা জানেনই কোথা থেকে পাওয়া যায়, পেট্রোলিয়ামও জানেন কোথা থেকে পাওয়া যায়। গয়নার উৎস কি? সোনা, রূপো, প্ল্যাটিনাম। এগুলো একটু বলুন তো, রিসোর্স কিনা? বেসিক্যালি ন্যাচারাল রিসোর্স কিনা? এগুলো পাওয়া যায় কোথা থেকে? এবার আপনাদের একটু ডিটেল হিসাবটা বলি, শুনলে কিন্তু তাক লেগে যাবে। ভারত যে সমস্ত এক্সপোর্ট করে, তাদের মধ্যে প্রায় 81.3% হিরে এক্সপোর্ট করে। অর্থাৎ সারা বিশ্বে যে সমস্ত হিরে রপ্তানি হয়, তাদের মধ্যে ভারত কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 81.37% কিন্তু ডায়মন্ড সাপ্লাই করে। এটি 2017 থেকে 18 সমীক্ষা অনুসারে। এছাড়া গ্রানাইট করে 4.77%। পেট্রোলিয়াম এবং অন্যান্য জুয়েলারিও তারা কিন্তু সরবরাহ করে থাকে ভারত। এবার আসি যে ভারত কত রোজগার করে এই এক্সপোর্ট করে। 2017 সালে এক্সপোর্ট করে ভারত রোজগার করেছে $309 বিলিয়ন। 2022 সালে ভারত রোজগার করেছে $468 বিলিয়ন। এছাড়া আইটি সেক্টর থেকে এক্সপোর্ট করে রোজগার করেছে $193 বিলিয়ন। সুতরাং বুঝতে পারছেন
আমাদের অর্থনৈতিক সূত্রের কিন্তু মূল উৎস হলো প্রাকৃতিক সম্পদ। এছাড়া এগ্রিকালচারাল গুডস অর্থাৎ যে সমস্ত জিনিস মানে চাষের জিনিস বিদেশে সেভাবে পাওয়া যায় না, এখান থেকে যায় বেসিক্যালি বাসমতি চাল এবং আম। এগুলো রপ্তানি করে ভারত $50 বিলিয়ন রোজগার করে। সুতরাং বুঝতে পাচ্ছেন যে রিসোর্সকে যদি আমরা সংরক্ষণ না করি তাহলে আমাদের অর্থনৈতিক ভিত্তি কিন্তু টলে যাবে, আর অর্থনৈতিক ভিত্তি টলে গেলে পর কিন্তু টিকে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। এবার চলে আসি রাজনীতির বিষয়ে। আপনারা শুনে ভাববেন পরিবেশ আবার রাজনীতি কি? একদম। আমাদের যে চারপাশে দেশগুলি আছে, একদম আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আমরা বলতে পারি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল। সোজাসুজি আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশের সঙ্গে ভারত 54টি নদী একসাথে শেয়ার করে। এই 54টি নদীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের চুক্তিও ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে। তার মধ্যে যেটা সমস্যা হলো যে ড্রাই সিজনে ভারত কিন্তু সবসময় জল পাঠাতে চায় না। এই সমস্যাটা কিন্তু আজকের নয়, 1975 সাল থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টের দৌলতে, অর্থাৎ এই প্রজেক্টের খাতিরে যে পরিমাণ জল তিস্তা নদীতে থাকা উচিত, যদি ভারত বাংলাদেশকে জল সাপ্লাই করে তাহলে তিস্তা নদীতে সেই পরিমাণ জল থাকবে না। এইটা নিয়ে ভারত বাংলাদেশ কিন্তু একটা বিতর্ক রয়েছে। এছাড়া কি হচ্ছে, বাংলাদেশের যে জল না থাকার বা জল কম থাকার কারণে বাংলাদেশের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন কার্যাবলী ডিস্টার্বড হচ্ছে। তো সুতরাং সম্পদ নিয়ে, প্রাকৃতিক সম্পদ নিয়ে কিন্তু রাজনৈতিক প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। 2 নম্বর চলে আসি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। পাকিস্তানের সঙ্গে এমনিই তো আপনারা জানেন যে পাকিস্তানের আওতায় কতটা জমি থাকবে, হ্যাঁ, ভারতের আওতায় কতটা জমি থাকবে, এই নিয়ে সংঘর্ষ তো লেগেই আছে। এগুলোকে বাদ দিয়ে যদি বলি তাহলে সিন্ধু নদীরকে নিয়ে সমস্যা রয়েছে। এছাড়া কি সমস্যা রয়েছে? এছাড়া রয়েছে ভারত এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চলগুলি রয়েছে, হ্যাঁ, অর্থাৎ ট্রান্সবাউন্ডারি জোন, সেখানকার পলিউশন নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে সমস্যা রয়েছে এবং এই সমস্যা এত গুরুতর যে কিন্তু টেররিজমের জন্ম নিচ্ছে। নেক্সট আসি নেপালের সঙ্গে। নেপালের সঙ্গেও কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। এক্ষেত্রেও অনেকটা হচ্ছে গঙ্গা রিভার বেসিন নিয়ে। এছাড়া কি রয়েছে? এছাড়া ভারত বলছে যে নেপাল বিভিন্ন নদীকে সংরক্ষণ করছে না, তারা তাদের যত্ন করছে না, সেই জন্য তাদের জলের সমস্যায় পড়তে হচ্ছে। এদিকে নেপাল বলছে ভারত ঠিক করে জল সম্পদ দিচ্ছে না আমাদের এখানে, সেই জন্য সমস্যা হচ্ছে। অর্থাৎ মোটের ওপর দেখুন যে প্রাকৃতিক সম্পদের জন্য কিন্তু রাজনৈতিক সমস্যাও শুরু হয়ে যাচ্ছে। সুতরাং আর একটা কথা বলি, যেখানে যে দেশের ক্ষেত্রে বা বিশ্বের ক্ষেত্রে যদি ইকোনমি অর্থাৎ অর্থনীতি এবং রাজনৈতিক সমস্যা শুরু হয়ে যায়, তাহলে আপনারা বিচক্ষণ মানুষ একটু ভেবে দেখুন তো সামাজিক অবস্থা কোন জায়গাতে পৌঁছায়। আজকের ব্লগটা এখানেই থাকলো, আপনারা নিজেরা একটু বুঝে নিন, একটু বিশ্লেষণ করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চতুর্দিকের সমস্ত বিষয়ে সচেতন থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলবেন না। ও আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই চাই, সেখানে আপনারা কোন বিষয়গুলোর ওপর আলোকপাত করতে বলছেন সেটিও কিন্তু
অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।